আজকে আমি ধাতুবিদ্যা বিষয়ে আলোচনা করব। ধাতুবিদ্যা বিষয়ে মোটামুটি বিভিন্ন ধাতুর নিষ্কাশন ও তাদের বিশুদ্ধীকরণ সম্পর্কে আলোচনা করা হয়। এখন প্রশ্ন হলো, ধাতুগুলিকে কোথায় পাওয়া যায়? ধাতুগুলিকে খনিতে বিভিন্ন আকরিকের মধ্যে পাওয়া যায়। তাহলে ধাতুবিদ্যা কাকে বলে? না, আকরিক থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন ও বিশুদ্ধকরণ করার প্রক্রিয়ার নামই হলো ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা জানতে গেলে কতগুলো বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে। চলে এসো, প্রথমেই খনিজ কাকে বলে। প্রকৃতিতে ধাতুগুলিকে মাটির মধ্যে থেকে বা খনি থেকে পাথরের আকারে বিভিন্ন যৌগের মধ্যে সাজানো থাকে। খনি থেকে পাওয়া এই যে ধাতুগুলিকে আমরা খনিজ বলে। যেমন অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে Al2O3H2O, ডায়াস্পোর, বক্সাইট, গিবসাইট এই তিনটি ফরম্যাটে পাওয়া যায়। এগুলি খনির মধ্যে পাথরের আকারে সাজানো থাকে। খনি থেকে পাওয়া যায় বলে এগুলোকে আমরা খনিজ বলি। এরপরই জানতে হবে আকরিক কাকে বলে। আকরিকও মনে রাখবে খনি থেকে পাওয়া যায়, এটাও একটা খনিজ। তাহলে আকরিক কাকে বলে? না, খনিজগুলির মধ্যে থেকে কোনো একটা বিশেষ খনিজ থেকে সহজে ও সুলভে ধাতুটিকে নিষ্কাশন করা যায়, তখন সেই খনিজটাকে আমরা কি বলবো? আকরিক বলে। তাহলে আকরিক কাকে বলে? খনিজগুলির মধ্যে থেকে যে পদার্থটি থেকে সহজে ও সুলভে ধাতুটিকে নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। যেমন অ্যালুমিনিয়ামকে এই তিনটে ফরম্যাটে পাওয়া যায়। প্রথমটা ডায়াস্পোর, পরেরটার নাম বক্সাইট, তারপরেরটার নাম গিবসাইট। এর মধ্যে বক্সাইট থেকেই শুধুমাত্র সহজে সুলভে ধাতুটাকে পাওয়া যায় বলে এই বক্সাইটকে আমরা কি বলি? আকরিক বলা হয়। এরপরই জানতে হবে খনিজ মল কি। মনে করি অ্যালুমিনিয়ামের একটা আকরিক হলো বক্সাইট। বক্সাইটের সংকেত হলো Al2O3 বক্সাইটকে যখন খনিজ থেকে বা মাটি থেকে তুলে নেওয়া হয়, তার মধ্যে আসল পদার্থ হচ্ছে Al2O3 দেখা গেছে এটা ছাড়াও এর মধ্যে নানা রকম অশুদ্ধি থাকে। বক্সাইটে এটা হলো আসল পদার্থ। কি কি অশুদ্ধি থাকে? বালি, মাটি, নুড়ি, CaO ক্যালসিয়াম অক্সাইড, মুক্ত কার্বন, মুক্ত সালফার, ফেরিক অক্সাইড, SiO2 ইত্যাদি নানা রকম অশুদ্ধি থাকে। দেখা গেছে আকরিকের মধ্যে আসল পদার্থ 1 থেকে 2% থাকে, আর অশুদ্ধিটা মোটামুটি 98 থেকে 99% অশুদ্ধি থাকে। তাহলে আকরিকের মধ্যে থাকা এই অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা কি বলি? খনিজ মল বলা হয়। বিগালক কাকে বলে এবার জানতে হবে। তাহলে কি দেখলাম? আকরিকের মধ্যে খুব কম পরিমাণ আসল পদার্থ থাকে, অশুদ্ধি বা খনিজ মলটাই বেশি থাকে। এখন আসল পদার্থ তো কম পরিমাণ থাকলে চলবে না, আসল পদার্থের পরিমাণটাকে বাড়াতে হবে এবং অশুদ্ধিটাকে এলিমিনেট করতে হবে। তা কিভাবে করা হয়? না, বিগালক ব্যবহার করে অনেক সময় করা হয়। তাহলে বিগালক কাকে বলে চলো দেখা যাক। জিঙ্কের প্রধান আকরিক হলো জিঙ্কাইট, যার সংকেত হচ্ছে ZnO। এটাই হচ্ছে আসল পদার্থ। দেখা গেছে এর মধ্যে ZnO ছাড়াও মনে করো CaO ক্যালসিয়াম অক্সাইড অশুদ্ধি হিসাবে আছে। তাহলে জিঙ্কাইট আকরিকের মধ্যে প্রধান অংশ ZnO ছাড়াও এর মধ্যে যে অশুদ্ধি থাকে সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড।
এখন এই ক্যালসিয়াম অক্সাইডকে আলাদা করতে গেলে কি করা হয়, তৃতীয় আরেকটা পদার্থ যেমন SiO2 যোগ করা হয়। এই তৃতীয় পদার্থটা কি করে না অশুদ্ধির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, করে কি তৈরি করে, ক্যালসিয়াম সিলিকেটে পরিণত করে এবং মূল পদার্থ থেকে অপসারিত হয়। তাহলে বিগালকের কাজ কি, বিগালক কোনো আকরিকে যোগ করলে বিগালক সেই আকরিকের মধ্যে থাকা খনিজ মূল বা অশুদ্ধির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সম্পূর্ণ একটা অন্য যৌগে বা ধাতু মলে পরিণত করে এবং মূল পদার্থ থেকে আলাদা করে দেয়। বিগালকের এই বিষয়টি মনে রাখবে, খনিজ মূল প্লাস বিগালক সমান ধাতু মূল। তাহলে বিগালক কাকে বলে না আকরিকের মধ্যে অশুদ্ধিগুলিকে আলাদা করার জন্য একটা যে পদার্থ যোগ করলে অশুদ্ধিটা সম্পূর্ণ অন্য যৌগে পরিণত হয় এবং মূল পদার্থ থেকে আলাদা হয়ে যায়, ওই পদার্থটিকে আমরা বিগালক বলা হয়। বিগালকের বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ আছে। বিগালক প্রধানত দু ধরনের হয়, একটা হচ্ছে আম্লিক বিগালক আর একটা কি ক্ষারধর্মী বিগালক। আম্লিক বিগালক বলতে কাকে বোঝায়, মেনলি SiO2 সিলিকন ডাইঅক্সাইডকে আম্লিক বিগালক বলে। ক্ষারধর্মী বিগালক কাকে বলে, বিভিন্ন ধাতব অক্সাইড CaO, MgO, FeO বিভিন্ন ধাতব অক্সাইড হলো ক্ষারধর্মী বিগালক। একটা আকরিকের মধ্যে অশুদ্ধি থাকলে সেই অশুদ্ধিগুলিকে দূর করতে গেলে ঠিকঠাক বিগালক নির্বাচন করতে হয়। সেই জন্য বিগালক নির্বাচনটা করা আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বিগালক নির্বাচন করব কি করে, লক্ষ্য করো। লেডের একটি আকরিক হলো গ্যালেনা, গ্যালেনার সংকেত হলো মনে রাখবে PbS। এখন গ্যালেনাতে PbS ছাড়াও তো অনেক অশুদ্ধি থাকে, মনে করলাম গ্যালেনার মধ্যে PbSটা হলো আসল পদার্থ, এখানে যে অশুদ্ধি আছে সেটা হচ্ছে SiO2। তাহলে গ্যালেনার মধ্যে অশুদ্ধি আছে SiO2। এখন এই অশুদ্ধিটাকে আসল পদার্থটিকে এলিমিনেট করতে হবে। কি করে এলিমিনেট করব না একটা বিগালক যোগ করে। কি বিগালক যোগ করব লক্ষ্য করো, গ্যালেনার মধ্যে বা PbS এর মধ্যে যে অশুদ্ধি আছে সেটা কিন্তু অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী। তাহলে এই অম্লধর্মী পদার্থটাকে অপসারিত করতে গেলে এর মধ্যে কি করব, ক্ষারধর্মী বিগালক যোগ করব, অর্থাৎ CaO, MgO বা FeO কোনো একটা যোগ করব। তাহলে গ্যালেনার মধ্যে যে SiO2 অশুদ্ধি আছে, যে অ্যাসিড ধর্মী অশুদ্ধি আছে, তাকে দূর করতে গেলে ক্ষারধর্মী বিগালক বা CaO এর মধ্যে যোগ করা হয়। CaO যোগ করলে কি হবে, এই বিগালকটি SiO2 সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে CaSiO3 ধাতুমল তৈরি করে মূল পদার্থ বা PbS থেকে আলাদা হয়ে যাবে। আরেকটি উদাহরণ লক্ষ্য করো, জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্কাইট, যার সংকেত হচ্ছে ZnO। তাহলে ZnOটাই এখানে আসল পদার্থ, আর CaO মনে করো ওর মধ্যে অশুদ্ধি আছে, ঠিক আছে। তাহলে CaO নেচারটা কি, এটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে ক্ষারধর্মী অংশটিকে এলিমিনেট করতে গেলে আসল পদার্থ থেকে এর মধ্যে কি বিগালক যোগ করব না অ্যাসিড ধর্মী বা আম্লিক বিগালক যোগ করব, সেটা কি SiO2 যোগ করা হয়। SiO2 কি করবে না এই ক্ষারধর্মী অশুদ্ধির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট ধাতুমলে পরিণত করে এবং মূল পদার্থ থেকে আলাদা হয়ে যায়। তাহলে কি শিখলাম, কোনো আকরিকের মধ্যে যদি অ্যাসিড ধর্মী অশুদ্ধি থাকে তাহলে সেটাকে এলিমিনেট করতে গেলে ক্ষারধর্মী বিগালক যোগ করব। আবার কোনো আকরিকের মধ্যে ক্ষারধর্মী অশুদ্ধি যদি থাকে সেগুলোকে এলিমিনেট করতে গেলে আম্লিক বিগালক যোগ করা। এখন আমরা জানব যে
আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য আমরা কি কি বিষয় এই চ্যাপ্টারে পড়ব। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ। আকরিকের মধ্যেই আমরা মেনলি ধাতুটা থাকে এবং যেখান থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আকরিকগুলিকে খনি থেকে উত্তোলন করা হয়। আকরিকের মধ্যে আসল পদার্থ থাকে 1 থেকে 2%, অশুদ্ধি থাকে 98 থেকে 99%। এটাকে আমরা কি বলি? খনিজ মল বলা হয়। এখন আসল পদার্থ তো এত কম পরিমাণ থাকলে হবে না, ভেজালটাই বেশি আছে, অশুদ্ধিটাই বেশি আছে। আমাদের প্রথম কাজ হলো এই অশুদ্ধিটাকে এলিমিনেট করা এবং আসল পদার্থের পরিমাণটা বাড়ানো, অশুদ্ধির পরিমাণটা ধীরে ধীরে কমাতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে আকরিকের মধ্যে অশুদ্ধিগুলিকে ধীরে ধীরে কমানো হয় এবং আসল পদার্থের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হয়, সেই ধরনের পদ্ধতি এর মধ্যে প্রয়োগ করতে হবে। তা আকরিকটাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে আকরিকের গাড়িকরণ করা হয়। গাড়িকরণ করার মেইন উদ্দেশ্য আকরিকের মধ্যে আসল পদার্থের পরিমাণ বাড়ানো। আকরিকটাকে গাড়িকরণ করলে আসল পদার্থের পরিমাণ 98% পর্যন্ত হয় এবং অশুদ্ধিটা 1 থেকে 2% পর্যন্ত হয়ে যায়। আকরিককে গাড়িকরণ করতে গেলে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়, সেগুলোকে শিখতে হবে। কি কি পদ্ধতি? আকরিকের গাড়িকরণের পদ্ধতি: চূর্ণীকরণ, ধৌতকরণ বা অভিকর্ষজ পৃথকীকরণ, 3 নম্বর তৈলভাসন প্রণালী, 4 নম্বর চুম্বকীয় পৃথকীকরণ, 5 নম্বর লিচিং বা রাসায়নিক পদ্ধতি, 6 নম্বর ভস্মীকরণ, 7 নম্বর তাপজারণ। এই এতগুলো প্রক্রিয়া এর মধ্যে করলে আস্তে আস্তে আকরিকের মধ্যে আসল পদার্থের পরিমাণ বাড়বে এবং অশুদ্ধির পরিমাণ কমবে। আকরিকটাকে মোটামুটি গাড়িকরণ করার পর তারপর সেটাকে ধাতু নিষ্কাশন করা হয়। কারণ আকরিক তো বিভিন্ন যৌগ, সেগুলোকে আমরা কি করব? ধাতু নিষ্কাশন করব। ধাতু নিষ্কাশনে বিভিন্ন পদ্ধতি আছে। পদ্ধতিগুলি হলো ধাতু নিষ্কাশনের থার্মিট পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, মন পদ্ধতি। এই সমস্ত পদ্ধতির সাহায্যে ধাতুগুলিকে নিষ্কাশন করা যায়। ধাতু নিষ্কাশন যেই হয়ে গেল, সেই ধাতুটা কিন্তু পিওর ফর্মে থাকে না, মোটামুটি 98 থেকে 99% পিওর অবস্থায় থাকে। এই সামান্য ইমপিওর হলেও এটাকে কিন্তু পুরোপুরি বিশুদ্ধ করতে হবে, 100% বিশুদ্ধ করতে হবে। তার জন্য আকরিকটাকে নিয়ে ধাতুর বিশুদ্ধিকরণ করা হয়, বিশুদ্ধ 100% ধাতু করা হয়। কিভাবে করা হয়? বিশুদ্ধিকরণের নানা রকম পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো এইটা: একটা হচ্ছে পাতন পদ্ধতি, তরলায়ন, তড়িৎ পরিশোধন, জন পরিশোধন, বাষ্প দশা পরিশোধন এবং ক্রোমাটোগ্রাফি। এই পদ্ধতির সাহায্যে আকরিক থেকে ধাতুগুলিকে বিশুদ্ধি করা হয়। এরপর ধাতুটা যখন বিশুদ্ধ হয়ে গেল, তারপর ধাতুটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। ধাতুবিদ্যার এই মোটামুটি বিষয়গুলো জানতে হবে। তাহলে আমাদের আকরিক গাড়িকরণ বিষয়টা পড়তে হবে, ধাতু নিষ্কাশন কিভাবে হয় সেই পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো জানতে হবে, ধাতুর বিশুদ্ধিকরণ কিভাবে হয় জানতে হবে, আর ধাতুর ব্যবহারগুলো জানতে হবে। আমরা আজকে আকরিক গাড়িকরণের কয়েকটি উপায় সম্পর্কে জানব। আকরিক গাড়িকরণের উপায়গুলি হলো চূর্ণীকরণ, ধৌতকরণ, এইসব পদ্ধতি, এর কয়েকটি উপায় সম্পর্কে জানব। প্রথমে চলে আসি চূর্ণীকরণ। তাহলে আকরিক গাড়িকরণে কি হয়? আকরিক গাড়িকরণের আগে আসল পদার্থ মোটামুটি 1 থেকে 2% থাকে, অশুদ্ধিটাই থাকে 98 থেকে 99%।
গাঢ়ীকরণ প্রক্রিয়ার সাহায্যে আসল পদার্থের পরিমাণটাকে বাড়ানো হয়, অশুদ্ধির পরিমাণটাকে ধীরে ধীরে এলিমিনেট করা হয়। মনে রাখবে, কোনো আকরিককে গাঢ়ীকরণ করতে গেলে কোনো পার্টিকুলার একটা সিঙ্গেল কোনো প্রসেস নেই যে পদ্ধতি অ্যাপ্লাই করলে একেবারেই আকরিকটা 1 বা 2% আসল থেকে সঙ্গে সঙ্গে 99% আসল পদার্থে হয়ে যাবে। সেটাকে ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। তা প্রথম হচ্ছে চূর্ণীকরণ। চূর্ণীকরণটাকে ইংরেজিতে বলে ক্রাশিং বলা হয়। আকরিকটাকে যখন মাটি থেকে তোলা হয় বিরাট বিরাট এরকম পাথরের আকারে সাজানো থাকে। তাই এই পাথরের মধ্যে বিভিন্ন রকম অশুদ্ধি, নুড়ি, পাথর, বালি, এই সমস্ত নানা রকম মূল পদার্থ ছাড়াও এইসব অশুদ্ধিগুলো থাকে। তা এইগুলোকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা হয়। ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে এই পাথরটাকে এই রকম রিজিয়ানে বড় পাথরটাকে রেখে দেওয়া হয়। তাহলে এখানে কি করব, ক্রাশিং করব, দিয়ে এটাকে সুইচ দিয়ে দিলে, অপারেশন করলে এই যে দুটো চেম্বার আছে এটা এবং এটা, সুইচ দিলে এটা আস্তে 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 সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই অংশটা যত সামনের দিকে এরকম করে অগ্রসর হবে তত কি হবে, এই যে গোল মতো একটা আকরিকের একটা বড় পাথরের মতো পদার্থ আছে এর উপর চাপ পড়বে। চাপ পড়লে কি হবে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো অংশে পরিণত হয়। এটাকেই ক্রাশিং বলা হয়। যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবার এটাকে জল দিয়ে ওয়াশ করে এর মধ্যে অশুদ্ধিগুলিকে সরিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে ক্রাশিং। ফার্স্ট কাজ হচ্ছে আকরিকগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ক্রাশিং করে নেওয়া। দ্বিতীয় যেটা কাজ করা হয় আকরিক গাঢ়ীকরণের আরেকটি প্রক্রিয়া হলো অভিকর্ষজ পৃথকীকরণ। প্রত্যেকটা পদ্ধতিরই এক একটা উদ্দেশ্য আছে। অভিকর্ষজ পৃথকীকরণের সাহায্যে সাধারণত কোন আকরিকগুলিকে গাঢ়ীকরণ করা যায়, মনে রাখবে, আকরিকের মধ্যে আসল পদার্থটি যদি ভারী হয়, খনিজ মলটা যদি হালকা হয়, সেই ধরনের ধাতুগুলোকে এই অভিকর্ষজ পৃথকীকরণ প্রক্রিয়াকে ব্যবহার করা যায়। তাহলে কি বললাম, আকরিকটি ভারী আর অশুদ্ধিগুলো যদি হালকা হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। মনে রাখবেন, মেনলি যে সমস্ত ধাতুগুলি প্রকৃতিতে অক্সাইড ও কার্বনের রূপে অবস্থান করে তাদের ক্ষেত্রেই এই সমস্ত পদ্ধতি প্রয়োগ করা যায়। অক্সাইড রূপে কে অবস্থান করে মনে রাখবে, জিঙ্কাইট, জিঙ্কের আকরিক ZnO, Fe2O3 হেমাটাইট, আয়রনের আকরিক এটা, কার্বনিক কি ক্যালামাইন ZnCO3, লাইমস্টোন CaCO3। অর্থাৎ যে সমস্ত ধাতু অক্সাইড এবং কার্বনের রূপে অবস্থান করে তাদের ক্ষেত্রে অভিকর্ষজ পৃথকীকরণ পদ্ধতিকে প্রয়োগ করা যায়। তার মানে জিঙ্কে, আয়রনে এবং এটা হচ্ছে লাইমস্টোন মানে ক্যালসিয়াম, এদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। পদ্ধতিতে কিরকম লক্ষ্য করো, প্রথমে বিভিন্ন ধাপ আছে। প্রথমে আকরিকটাকে নিয়ে ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নেওয়া হয়, ক্রাশিং করে নেওয়া হয়। সেই চূর্ণ বিচূর্ণ আকরিকটাকে তারপরে ড্রাই করা হয়, শুকনো করা হয়। সেই আকরিকটাকে এইরকম একটা টেবিলের উপরে নেওয়া হয়। এইরকম একটা টেবিলের উপর ওই চূর্ণ বিচূর্ণ আকরিকটাকে নিয়ে নেওয়া হয়। এই টেবিলটা একটা বিশেষভাবে তৈরি। এখানে একটা স্লোপিং থাকে। এই স্লোপিং এর মধ্যে কিছু এরকম নিচু অংশ আছে, ডাউন অংশ আছে। তাহলে কি হয়, এই স্লোপ কিছুটা ডাউন অংশ, আবার এখানে স্লোপ কিছুটা ডাউন অংশ, এইরকম করে পরপর পরপর সাজানো থাকে। মূল আকরিকটাকে এখানে নিয়ে নেব। কোথায় নিয়ে নেব, এই অঞ্চলে নিয়ে নেব। পিছনে এই ভালভটাকে খুলে দেয়া হয় এবং খুব স্পিডে এখান থেকে জলের ধারা ফেলা হয়। এদিক দিয়ে জলের ধারা ফেললে কি হবে, আকরিকটা ওয়াস্ট হয়ে যাবে। জলের ধারা আকরিকগুলো এই স্লোপের মধ্যে দিয়ে আস্তে আস্তে নেমে আসবে। যখন নেমে আসবে, আকরিকের মধ্যে যেগুলো ভারী
সেগুলো কি হবে, এই খাঁজ খাঁজ অংশে জমা হয়ে যাবে। তাহলে এই অংশগুলোতে আকরিকের ভারী অংশটা মানে আসল পদার্থটা এই অংশে জমা হবে, আর যেগুলো হালকা সেগুলো জলের তোড়ে ভেসে গিয়ে এটা দিয়ে এই অঞ্চল দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে অশুদ্ধিগুলো বেরিয়ে চলে গেল, আর আকরিকের মধ্যে যেগুলো ভারী বা যেগুলো আসল পদার্থ সেগুলো এর মধ্যে স্টোরেজ হয়ে যায়। কিছুক্ষণ পর করা হয় কি না, এই যে এখানে যেগুলো স্টোরেজ হলো এগুলোকে আলাদা করে সংগ্রহ করে নেওয়া হয়, কারণ আসল পদার্থগুলো তো এখানে জমে আছে। এগুলোকে নিয়ে তারপরে এর উপর আরও অন্যান্য পদ্ধতি অ্যাপ্লাই করে আকরিকের মধ্যে আসল পদার্থের পরিমাণ বাড়ানো হয়। আজকে আকরিক গাড়িকরণের দুটো পদ্ধতি বললাম, এর পরের দিন আরও অন্যান্য পদ্ধতিগুলো আলোচনা করব।